সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তার সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো তোমাদের দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে ভিডিও এবং পিডিএফ আকারে। তো চলো আমরা এখন এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 × 14 = 14। একের কয়ের দাগে ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য ঋক সংহিতা, এরপর ব্রাহ্মণ, মহাভারত না বেদান্ত। তো ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য হচ্ছে ঋক সংহিতা। এর মধ্যে কোন জায়গাতে বিচিত্র ধূসর মাটির পাত্র পাওয়া যায় না? এখানে অপশান রয়েছে অত্রঞ্জিখেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র, মেহেরগড়। সঠিক উত্তর হবে মেহেরগড়। গয়ের দাগে মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো হস্তিনাপুর, বুরজাহম, হরপ্পা, লোথাল। সঠিক উত্তর হচ্ছে বুরজাহম, এটা হবে। এরপর দেখো ঘয়ের দাগে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অবন্তী, মগধ, কৌশল না অসমক। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে অসমক। এরপর সুদ গ্রহণ করা কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? ব্রাহ্মণ, বৌদ্ধ, জৈন না আজীবিক। উত্তর হচ্ছে ব্রাহ্মণ নয়। এরপর সেলুকাস নিকেটর সেনাপতি ছিলেন? বিম, কদফিসের, আলেকজান্ডারের না দিওদোরাসেস। এরপর রয়েছে এল্ডার পোরসের। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডারের। পরের প্রশ্ন 6 দাগে বাঁকাটক শক্তি দাক্ষিণাত্যে বড় হয়ে দেখা যায় 225 খ্রিস্টাব্দে, 228 খ্রিস্টাব্দে, 230 খ্রিস্টাব্দে, 284, 248 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর লিখবে 225 খ্রিস্টাব্দে। গুপ্ত আমলে সুরাট, লোথাল, তাম্রলিপ্ত, এরপর কাবেরী পট্টিনাম বন্দরে খ্যাতি বেড়েছিল। তো এখানে উত্তর হচ্ছে গুপ্ত আমলে তাম্রলিপ্ত, ঠিক আছে, এই বন্দরের খ্যাতি বেড়েছিল। অর্ধ মাগধী ও প্রাকৃত দুই ভাষাতেই সাহিত্য বিখ্যাত। জৈন, বৌদ্ধ, আজীবক না ব্রাহ্মণ। সঠিক উত্তর লিখবে জৈন। লাল চুনাপাথর বেশি ব্যবহৃত হয় গান্ধার, মথুরা, পল্লব না চোল শিল্প রীতিতে। সঠিক উত্তর মথুরা শিল্প রীতিতে। প্রথম লিখিত আইন চালু করেছিলেন অশোক, আলেকজান্ডার, হামুরাবি, কনিষ্ক। তো প্রথম লিখিত আইন চালু করেছিলেন হামুরাবি। এরপর হচ্ছে 6 দাগে গ্রিস, রোম না ব্যাবিলন না মিশর এর নগর রাষ্ট্রগুলিকে বলা হতো পলিস। উত্তর লিখবে গ্রিস, ঠিক আছে, গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে বলা হতো পলিস। আলেকজান্ডার পারস্য অভিযান করেন প্রথম দরাইবোস, দ্বিতীয় দরাইবোস, তৃতীয় দরাইবোস, চতুর্থ দরাইবোসের আমলে। এখানে উত্তর হচ্ছে প্রথম দরাইবোসের আমলে। শিলভদ্র ছিলেন নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা না বলভি মহাবিহারের ছাত্র। শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের বা নালন্দা মহাবিহারের ছাত্র। দেখো 2 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 14টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 × 14 = 14। প্রথমে কয়ের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। ক স্তম্ভে দেওয়া আছে দয়ের, শতমান, সমাধি, যশ, পলিভাষা। খ স্তম্ভে দেওয়া আছে বৈদিক মুদ্রা, বৌদ্ধ, জাতক, জেন্দাবেস্তা, ইনামগাঁও। তো দেখো এগুলোকে আমরা মিলিয়ে লিখছি। প্রথমে দয়েব, এটা জেন্দাবেস্তার সঙ্গে মিলবে। শতমান, এটা বৈদিক মুদ্রা। সমাধি, এটা হচ্ছে ইমামগাঁও। যশ, এটা লিখবে জাতক। এরপর পালি ভাষা, এটা হচ্ছে বৌদ্ধ, ঠিক আছে। এরপরের ক্ষয়ের দেখা ঠিক না ভুল এগুলো লিখতে হবে। সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব 556 অব্দে, ঠিক আছে। এরপর তো এটা আমাদের ঠিক হবে। আর এরপর রয়েছে মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল, এটাও ঠিক লিখবে। এরপর শূন্যস্থান পূরণ করতে হবে গয়ের দাগে। নাসিক, পিতলখোড়া, কার্লে প্রভৃতি অঞ্চলের এখানে লিখবে চৈত্য বানানো হয়েছিল, ঠিক আছে, চয় ঐকার তয়ে জফালা। ঘয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথমে শুঙ্গ কুষাণ যুগে বেশিরভাগ ক্ষেত্রেই ভাস্কর্যের বিষয় কী ছিল? উত্তর লিখবে শুঙ্গ কুষাণ যুগে বেশিরভাগ ক্ষেত্রেই ভাস্কর্যের বিষয় ছিল বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ কাকে বলা হতো? বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ বলা হতো মিনান্দারকে। এরপর হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত প্রথম বড় লেখ এর নাম কী ছিল? সংস্কৃত ভাষায় রচিত প্রথম বড় লেখের নাম ছিল জুনাগড় প্রশস্তি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো বরাহ মিহির এর লেখা একটি বইয়ের নাম লেখো। বরাহ মিহিরের লেখা একটি বইয়ের নাম হলো সূর্য সিদ্ধান্ত।
কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা মহাবিহার স্থাপিত হয়? নালন্দা মহাবিহার স্থাপিত হয় গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে। কনিষ্কের রাজধানীর নাম কি ছিল? কনিষ্কের রাজধানীর নাম ছিল পুরস্পুর বা পেশোয়া। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর দেখে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি। 2 × 6 = 12। কয়ের দেখে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? তো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, এরপর হচ্ছে বিতস্তা, সিন্ধু ও সরস্বতী, এই 7টি নদীর অববাহিকা অঞ্চলকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে? মেগালিথ কেন্দ্র থেকে মানুষের কঙ্কাল এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে। গয়ের দেখা প্রশ্ন, ষোড়শ মহাজন পদের অন্তর্গত 2টি রাজতান্ত্রিক ও 2টি গণতান্ত্রিক রাজ্যের নাম লেখো। ষোড়শ মহাজন পদের অন্তর্গত 2টি রাজতান্ত্রিক রাজ্য হলো কাশী ও মগধ। গণতান্ত্রিক রাজ্য হলো ব্রিজি ও মল্ল। ঘয়ের থেকে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত সম্বন্ধে যা যেন লেখো। অশোকের আমলে পুনরায় মহাসাংঘিক ও থেরাবিদের মধ্যে মতভেদ চরম আকার ধারণ করলে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়। এখানে বৌদ্ধ অনুরাগীদের মতভেদ দূর করা হয়। এই সম্মেলনে থেরাবাদীরা প্রাধান্য পায়। এরপর অঙ্গর থেকে মৌর্য আমলে কত ধরনের ভূমি রাজস্ব চালু ছিল? মৌর্য আমলে বলি ও ভাগ নামে 2 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল। কোন কোন লেখ থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে রাজ্য বিস্তারের কথা জানা যায়? নাসিক লেক ও কার্লে লেক থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে রাজ্য বিস্তারের কথা জানা যায়। নেক্সট হচ্ছে দেখো 6 দাগে প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? খ্রিস্টীয় 4র্থ শতকের সূচনা থেকে ব্রাহ্মণ বা ধর্মস্থানের উদ্দেশ্যে ভূমিদান প্রথার প্রচলন ঘটে। ব্রাহ্মণ, পুরোহিত বা ধর্মস্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূখণ্ড দানের এই রীতি অগ্রহার নামে পরিচিত ছিল। সাতবাহন রাজাদের আমলে এমন ভূমিদানের ঘটনা প্রথম দেখা যায়। মরিগঞ্জ দাগে বিদ্যারম্ভ কি? তো গুপ্ত যুগের পরবর্তীকালে এখনকার হাতে খড়ির মতো শিশুর অক্ষর পরিচয়ের অনুষ্ঠান হতো, একেই বলা হতো বিদ্যারম্ভ। এটি সাধারণত শিশুর 5 বছর বয়সে হতো। এরপর বিশাখ দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো। তো বিশাখ দত্তের লেখা 2টি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। পরবর্তী প্রশ্ন 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি লিখতে হবে। 3 × 5 = 15। কয়ের দাগে চতুর্যামব্রত কি? তো আমরা এখানে উত্তর লিখছি দেখো, জৈন ধর্মে 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। এগুলি হলো, 1 নম্বর হচ্ছে কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি নীতিকে একসঙ্গে চতুর্যামব্রত বলা হয়। ত্রিপিটক সম্বন্ধে যা যেন লেখো। পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটকগুলি সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধান পিটক, এই 3 অংশে বিভক্ত। এগুলিতে যথাক্রমে বুদ্ধের উপদেশসমূহ, বৌদ্ধ ভিক্ষুণীদের পালনীয় বিধি সমূহ ও বৌদ্ধ দর্শন লেখা আছে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তার আমলে সাতবাহন বংশ কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল? তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত সমস্ত দাক্ষিণাত্যে তার শাসন ছিল। ছক ক্ষত্রপদের হারিয়ে গুজরাটের দক্ষিণ ও পশ্চিম অংশে এবং মালবে গৌতমীপুত্রের অধিকার কায়েম হয়। এরপর হচ্ছে নালন্দা মহাবিহার সম্বন্ধে যা যেন লেখো। নালন্দা মহাবিহার যে কোনো ধর্ম ও বর্ণের ছাত্ররা নালন্দা মহাবিহারে যে কোনো ধর্ম ও বর্ণের ছাত্ররা পড়তে পারত, তবে তাদের কঠিন পরীক্ষায় পাস করে সেখানে ভর্তি হতে হতো। সেখানে থাকা, খাওয়া ও পড়ার জন্য কোনো খরচ লাগতো না। লেখাপড়া শেষ হওয়ার পর নালন্দাতে রীতিমতো পরীক্ষা দিতে হতো। চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো। নালন্দাতে সেই সময়ের অনেক বিখ্যাত পণ্ডিত পড়াতেন। এরপর দেখো জীবক সম্বন্ধে যা যেন লেখন। জীবক ছিলেন বুদ্ধের সময়কালের একজন চিকিৎসক। তিনি বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন। তার জন্ম রাজগৃহে হলেও তিনি তক্ষশিলায় গিয়ে গুরু আত্রেয়র কাছে শিক্ষা গ্রহণ করেন। জীবক রাজা বিম্বিসার ও গৌতম বুদ্ধকে বেশ কয়েকবার কঠিন রোগ থেকে সারিয়ে তুলেছিলেন। এরপর দেখো 6 দাগে মিশর সম্বন্ধে যা যেন লেখো। পূর্ব
উত্তর পূর্ব আফ্রিকা নীল নদের তীর বরাবর ছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। মিশরের শাসকদের বলা হতো ফেরাও। তাদের মৃতদেহ রাখার জন্য পিরামিড বানানো হতো। মিশরে প্যাপিরাস গাছের ছালে লেখা শুরু হয়। বর্ণ ও ছবি মিলিয়ে মিশরে এক রকম লেখার ব্যবহার হতো তাকে বলা হতো হায়ারোগ্লিফিক লিপি। 5 নম্বরে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। প্রশ্ন নম্বর 5 করে 3 পাঁচে 15 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে যা জানো লেখন। তোমরা উত্তর লিখছি দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। এরা যদিও প্রজাদের প্রিয় ছিলেন না। চাণক্য নামের এক পণ্ডিত নন্দ রাজাদের রোষের মুখে পড়েন। চাণক্যের সাহায্যেই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। শেষ নন্দ রাজা ধননন্দন চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। এইভাবে মগধে মৌর্যদের শাসন শুরু হয়। ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যই প্রথম সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য সেই সাম্রাজ্যের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। কয়ের দাগে হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা। কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন জলসেচ ব্যবস্থা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের শাসকরা সেদিকে নজর দিতেন। নদীর জল সেচের মাধ্যমে খেতে পৌঁছে দিতে নানান উদ্যোগ নেওয়া হতো। জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো। এই সেতু ছিল দু ধরনের। এক ধরনের সেতু প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে থাকতো, আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়েও সেতু বানানো হতো। তাম্রলেখগুলিতে গ্রামে পুকুর বা তড়াগ খোঁড়ার কথা পাওয়া যায়। সেচের উন্নতিতে রাজা নজর দিতেন, পাশাপাশি ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচের ব্যবস্থা করে দিতেন। গয়ের থেকে প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা সম্বন্ধে যা জানো লেখন। তো প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা। প্রাচীন ভারতীয় উপমহাদেশে পরিবেশ চিন্তার প্রধান বিষয় ছিল বন, গাছপালা ও পশু পাখি। বন থেকে নানা রকম সম্পদ পাওয়া যেত, ফলে বনের প্রতি শাসকদের বিশেষ নজর দিতে হতো। অর্থশাস্ত্রে বিভিন্ন রকম বন নিয়ে আলোচনা আছে। বনের ক্ষতি করলে করা শাস্তির কথাও বলা আছে। সম্রাট অশোক বেশ কিছু পশু পাখি মারতে নিষেধ করেছিলেন। বিভিন্ন সময় গাছ বাঁচানোর নানান উপায় তৈরি করা হতো, যেমন বট অশ্বত্থ গাছকে পুজো করার চল শুরু হয়। তাই এইসব গাছ তখন থেকে কাটা যেত না। জল ধরে রাখা, জলসেচ ও জলাশয় তৈরির নানান উদ্যোগ নেওয়া হতো। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের ইতিহাস বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর। তো এই ভিডিওতে আমরা 4 নম্বর সেট এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এরপর আরেকটি সেট তোমাদের দেওয়া হবে 5 নম্বর সেট। তো এই 5টা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে আরও 3টি সেট দেওয়া হয়েছে। প্রতিটা সেটের প্রশ্ন উত্তর তোমরা মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে তোমরা দেখবে সব প্রশ্ন পরীক্ষা কিন্তু কমন পাবে। আর এর উত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও, প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো, সেগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো তোমরা পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফগুলোকে। সেই সঙ্গে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে পেইড কোর্সের মধ্যে। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।